সুপ্রিয় দর্শক, জিপিএইচ ইস্পাত বিএসএমএমইউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজিয়া জুথি। দর্শক, করোনার চলমান সংকটকালে বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ এবং করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের সঙ্গে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজও রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। দর্শক, জানিয়ে রাখছি আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য আরটিভি টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 096116777777 নম্বরে। দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে জিপিএইচ ইস্পাতের সৌজন্যে। যাচ্ছি মূল আলোচনায়। আমি প্রথমেই ডাক্তার শামীম আহমেদ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের করোনা হেল্পলাইন অনুষ্ঠানে। স্যার, প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে কোভিড-19 দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন নেওয়ার ঘোষণা দিল যুক্তরাজ্য। বিশেষজ্ঞরা বলছেন যে মাত্র 10 মাসে অনুমোদন পাওয়া ভ্যাকসিনটিকে পৃথিবীর ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে আবিষ্কৃত ভ্যাকসিন বলা হচ্ছে। করোনা ভ্যাকসিন কতটা আসলে আশার আলো দেখাচ্ছে, স্যার আপনার বিশ্লেষণ শুনতে চাইবো এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে প্রিয় দর্শক মন্ডলী যারা শুনছেন। আসলে একটা ভ্যাকসিনের জন্য, একটা কার্যকর ভ্যাকসিনের জন্য আমরা কিন্তু সারা পৃথিবীর মানুষ উন্মুখ হয়ে চেয়ে আছি। তো ফাইজারের যে ভ্যাকসিনটা, সেটাই কিন্তু যুক্তরাজ্য প্রথম এটাকে অনুমোদন দিল এবং আগামী সপ্তাহ থেকে ওরা এই ভ্যাকসিনটা সাধারণ মানুষকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। সুতরাং এটা হচ্ছে একটা সুখের খবর, কারণ এত দ্রুত এরকম একটা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন আসাটা সত্যি বিস্ময়কর। এখানে যেটা হয়, সবচেয়ে মেধাবী মানুষগুলি কিন্তু দিন রাত পরিশ্রম করে এবং এইরকম কন্ডিশনে, এইরকম সিচুয়েশনে কিন্তু এই আবিষ্কারগুলি হয়। একটা কথা আছে, ডেসপারেট টাইম ডেসপারেট মেজার। সুতরাং এই বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল হচ্ছে এই ভ্যাকসিন। কিন্তু এখন ফাইজার বলেছে যে আমাদের ভ্যাকসিন 95% কাজ করে, 95 ভাগ। এই ভ্যাকসিনটা যেন দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায় এবং শুধু যুক্তরাজ্য না, সারা পৃথিবীর মানুষ যেন এর সুফল পায়, বিশেষ করে যারা দরিদ্র মানুষ, দরিদ্র দেশ, তৃতীয় বিশ্ব, সেসব জায়গায়। এখানে একটা কথা বলে রাখি যে ফাইজারের ভ্যাকসিন কিন্তু আমাদের জন্য, আমাদের দেশের জন্য দুটো সমস্যা আছে। একটা হচ্ছে এটার মূল্য, এটা কিন্তু একটু বেশি। যদি আমরা ওই যুক্তরাজ্যের অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকা এর সাথে কম্পেয়ার করি, এটা দামে বেশি, এটা প্রায় $20 মতো পড়বে ভ্যাকসিন। এবং স্টোরেজ, এটা কিন্তু টেম্পারেচারটা যেটা দরকার মাইনাস, সেটা কিন্তু এগুলি খুব বেশি এর নাই, সরবরাহ নাই। ফলে হয়েছে কি, এটা উন্নত বিশ্বে ফাইজার বলেন, মডার্না বলেন, এটা যতটা কার্যকর হবে তৃতীয় বিশ্বে, যেখানে এরকম ইনফ্রাস্ট্রাকচার নাই, পরিবহনের ক্ষমতা নাই এবং যেখানে এটা অনেক বেশি দামি, সেখানে কিন্তু খুব বেশি আমি মনে করি আমরা আশাবাদী হতে পারবো না। আমার মনে হয় যদি এই ভ্যাকসিনটা আরো স্বল্প মূল্যে এবং বেশি মাত্রায়, এখানে একটা জিনিস বলি যে কোয়ান্টিটি কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আমরা সবসময় বলি যে কোয়ালিটি, বাট কোয়ান্টিটি ইটসেলফ এ কোয়ালিটি। যত বেশি মানুষকে আমরা ভ্যাকসিনটা দিতে পারবো, তত বেশি একটা হার্ড ইমিউনিটি হবে এবং সেটার সুফল আমরা বেশি মানুষ পাবো। এই জন্য সস্তা ভ্যাকসিন মোটামুটি কাজ করে, সেটাও কিন্তু ভালো। দামি ভ্যাকসিন অল্প কিছু মানুষ পায় তার চাইতে। সুতরাং যেটা ফাইজারের যেটা শুরু হয়েছে, এটা হচ্ছে শুরু। ইনশাল্লাহ দেখা যাক আরো ভবিষ্যতে কি ধরনের রেজাল্ট সারা পৃথিবী থেকে আমরা প্রত্যাশা করছি সেরকমই। স্যার, আমি দ্বিতীয় প্রশ্নতে যাব, তার আগে একজন দর্শক আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছেন, তার প্রশ্নটি নিয়ে আবারও ফিরবো আলোচনায়। দর্শক কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। খালিদ বলছিলাম উত্তরা থেকে। জি খালিদ বলুন। প্রশ্নটা ছিল যে যে ভ্যাকসিনটির কথা আপনারা বলছেন, সেই ভ্যাকসিনটি আমাদের দেশে পাওয়ার সম্ভাবনা আছে কিনা এবং ভ্যাকসিনটি কতটা কার্যকরী এবং বেসরকারি ভাবে কোন ভ্যাকসিন আনার
কোনো পরিকল্পনা আমাদের আছে কিনা, যে আমরা সাধারণ মানুষ যারা তারা যেন বেসরকারি ভাবে অর্থের বিনিময়ে ভ্যাকসিনটা পেতে পারি, এমন কোনো সুযোগ থাকবে কিনা? জি দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকুন। স্যার, নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন। জি, জি, জি। আসলে আমাদের এখানে এই ভ্যাকসিন দেয়া এটা কিন্তু আমাদের একটা কালচারের একটা অংশ হয়ে গেছে। আপনি শুনে অবাক হবেন, আমেরিকার মতো দেশে ৫০% মানুষ বলেছে আমরা ভ্যাকসিন নেব না। কিন্তু আমাদের দেশে ইপায়ের যে শিডিউলটা সেটা ৭০ এর দশক থেকে আছে। ফলে আমাদের সুখের কথা হচ্ছে যে আমাদের দেশ সুলভ মূল্যে ওখানে বুকিং দিয়ে রেখেছে, দেয়া হয়েছে। সুতরাং অবশ্যই আমরা ৩ কোটি ভ্যাকসিন প্রথমে আমাদের দেশের মানুষের জন্য নিয়ে আসা হবে এবং অবশ্যই সবাই মডার্না এগুলি $20-30 এবং ২টা ভ্যাকসিন নিতে হয়। সুতরাং সেদিক থেকে চিন্তা করলে আমরা যে পাইপলাইনে আছি এটা কিন্তু আমাদের জন্য অর্থাৎ স্বল্প মূল্যে ট্রায়ালে দেখা গেছে 70% কিন্তু ধনিক শ্রেণী বা সম্পন্ন মানুষ পাবে সেরকম না হয়ে সবাই যেন পায়, বেশিরভাগ মানুষ যেন পায়। আমি শুরুতেই বলেছিলাম যে কোয়ান্টিটি ইটসেলফ এ কোয়ালিটি। যদি বেশি মানুষকে আমরা দিতে পারি, এটা কাজ ৭০ ভাগ করলেও আলটিমেটলি এটা আমাদের জন্য একটা কোয়ালিটি প্রোডাক্ট হবে। ইনশাল্লাহ আমরা আছি। তবে এখানে আবার আমাদেরকে মনে রাখতে হবে যে শুধুমাত্র ভ্যাকসিনের উপর নির্ভর করে বসে থাকলে হবে না, চললে হবে না। আমাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং এর কোনো বিকল্প নাই। মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্সিং, হাত ধোয়া, শিষ্টাচার মেনে চলা এগুলি কিন্তু বজায় রাখতে হবে। ভ্যাকসিন আমাদেরকে আমাদেরকে পরিত্রাণ দিবে না। আমাদের জীবন আচরণ, আমাদের এবং চলাফেরা আমাদের সচেতন এগুলি আসলে কিন্তু আমাদেরকে হওয়াটা খুবই এই জরুরি স্যার। আমাদের আসলে ভাইরাস জরুরি। থেকে রক্ষা করবে। জি স্যার, আমাদের সতর্ক থাকতে হবে, এটাই বড় কথা। স্যার, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২,১৯৮ ব্যক্তি, মৃত্যু হয়েছে ৩৮ জনের। দিন দিন ভয়াবহ মাত্রায় বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণ। হঠাৎ বেড়ে যাওয়া এই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বলা হচ্ছে সেকেন্ড ওয়েভ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। স্যার, বাস্তবতায় আসলে কতটুকু প্রস্তুত বাংলাদেশ? আপনার বিশ্লেষণ শুনতে চাই। আসলে যেটা আহ, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, এটা যত না প্রস্তুত তার চেয়ে বেশি প্রস্তুত হচ্ছে মানসিকভাবে। প্রথমবার যখন এই ভাইরাসটা আসলো, এটার চিকিৎসা ব্যবস্থাপনা এইসব ব্যাপারে আমাদের যে ধোঁয়াশা ভাব ছিল, এক ধরনের ভয় ভীতি ছিল। আমাদের চিকিৎসক সমাজ, আমাদের যারা নার্স, আমাদের যারা স্বাস্থ্যকর্মী, এই ভয় সম্পূর্ণভাবে কেটে গেছে। আমরা কিন্তু মানসিকভাবে প্রস্তুত এই ধরনের রুগীকে দেখার জন্য এবং এই ধরনের রুগীকে চিকিৎসা দেওয়ার জন্য। আপনি শুনে অবাক হবেন, আমাদের অনেক কনসালটেন্ট, অনেক চিকিৎসক বঙ্গবন্ধুতে যে করোনা হসপিটাল, সেখানে কিন্তু পিপিএ পরে যায় না, সিম্পলি মাস্ক পরেই যাচ্ছে, বিকজ তারা নিজেরা আক্রান্ত হয়েছিলেন, বলে যে দরকার নাই, ভয় পাচ্ছেন না। কিন্তু শুরুর দিকে দেখেন এই বাংলাদেশে ভয়ে রোগী ভর্তি হয় না, ভর্তি করে না, চিকিৎসকরা অনেকেই চেম্বারে যায় না। সুতরাং আমি বলবো আমরা অ্যাটিটিউড, মানসিকভাবে প্রস্তুত, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যেটা, এটা আসলে ধরুন আইসিইউর বেড তো আর এর মধ্যে বাড়ে নাই, ঠিক আছে? এইরকম যারা ইনফ্রাস্ট্রাকচারের সাথে জড়িত ওনারা আরো ভালো বলতে পারবেন যে এটা আসলে কতটুকুন কেনাকাটা হয়েছে। কারণ শুধুমাত্র বললে হবে না, আমাদের যে লেটেস্ট চিকিৎসা তার সাথে কিন্তু এই প্রস্তুতিটা খুব জরুরি। তবে আমরা মনে করি আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, যদি অক্সিজেন সাপ্লাই থাকে, পালস অক্সিমিটার থাকে, আমাদের আইসিইউর চাইতেও বেশি জরুরি হচ্ছে হাই ফ্লো অক্সিজেন। এটা কিন্তু আমরা শিখে ফেলেছি। আমাদের প্রিভেনশন আগের চাইতে অনেক বেশি ভালো হবে, এটা আমাদেরকে জোর দিতে হবে। অর্থাৎ একটা ভেন্টিলেটরে যাওয়ার আগে যেন মাস্ক ব্যবহার করি এবং স্যার, একটা আমার মাস্ক একটা যেন একটা প্রশ্ন আছে স্যার। ভেন্টিলেটরের বিকল্প। আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আছে যে করোনা আক্রান্ত ব্যক্তিকে সেবা দিতে গিয়ে বা তার কাছে যাওয়ার জন্য কি
পিপিই ব্যবহার করাটা কি খুবই জরুরি? মানে পিপিই ছাড়া আচ্ছা, গেলে কি সে কি এটা আক্রান্ত এটা এটা জি না, স্যার। এটা যেটা হয় সেটা হচ্ছে ভাইরাল লোড একটা টার্ম আছে। আপনি যত বেশি ভাইরাসে আক্রান্ত হবেন, তত বেশি আপনার ক্ষতি হবে। কিন্তু ধরুন যারা হেলথ ওয়ার্কার তারা তো সবসময় ওই এনভায়রনমেন্ট এ কাজ করে। হসপিটালে ভাইরাস বেশি। সুতরাং ওখানে আপনাকে পিপিই পড়তেই হবে। জি স্যার। কিন্তু যেসব জায়গায় হঠাৎ করে আপনি যাচ্ছেন এবং অল্প সময় এটাকে বলা হয় যে ১৫ মিনিটের কম যদি আপনি কারো পাশে থাকেন, একটু দূরে থাকেন, যত না রিস্ক, কিন্তু যদি ১৫ মিনিটের বেশি থাকেন, ৬ ফিটের কাছে থাকেন, রিস্ক তত বেড়ে যায়। এইজন্য অবশ্যই যারা এদের চিকিৎসা ব্যবস্থাপনায় আছেন তারা পিপিই পড়বেন। কিন্তু দেখা যায় যে আমরা করোনা রোগীকে শুরুর দিকে যেরকম ছিল অচ্ছুত, অস্পৃশ্য, আমরা দূর থেকে যাব না, এইরকম যে অ্যাটিটিউড সেটা কিন্তু চলে গেছে। জি স্যার। এখন বাংলাদেশের চিকিৎসক সমাজ, নার্স বলেন, স্বাস্থ্যকর্মী বলেন, এরা মনে প্রাণে প্রস্তুত হয়ে আছে। কিন্তু লজিস্টিক যে সাপোর্ট সেটাকে কিন্তু আরো বেগবান করতে হবে। কারণ হচ্ছে অস্ত্র যদি ভোঁতা থাকে তাহলে কিন্তু যুদ্ধ করে জয় করা যায় না। জি স্যার। আমরা একদম উন্মুখ হয়ে আছি যুদ্ধ জি, করার জন্য। জি, জি স্যার। এই মুহূর্তে আরো একজন দর্শক আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন টেলিফোনে। তার প্রশ্নটি নিতে হবে। আমরা আবারও আলোচনায় ফিরব। দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ঢাকা থেকে বলছিলাম। জি। ম্যাম, আমি স্যারের কাছে জানতে চাচ্ছি, আমার আজকে ২ থেকে ৩ দিন অনেক শরীর ব্যথা এবং মাঝে মাঝে জ্বর আসে, ছেড়ে দেয়। তো কালকে রাতে থেকে আমার গলা ব্যথা এবং নাক ব্যথা। আমি ২ বার নাপা খেয়েছি কিন্তু কাজ হচ্ছে না। তার কাছে আমার প্রশ্ন, স্যার আমাকে যদি একটু এই ব্যাপারে পরামর্শ চান। দিতেন। আচ্ছা, আচ্ছা। জি, জি। জি, স্যার বুঝতে পেরেছে। আপনি আমাদের সঙ্গেই জি। যুক্ত থাকুন। স্যার কি বলবেন আমাদের দর্শক? উনার যেটা এটা হচ্ছে জ্বর, গলা ব্যথা, গা নাক ব্যথা, ব্যথা। এগুলি হচ্ছে নাক ব্যথা, এগুলি হচ্ছে করোনার যে আমরা অন্য সময় হলে কিন্তু করোনা বলতাম না। এটা বলতাম যে এই সময় ভাইরাল ইলনেস, ফ্লু লাইক ইলনেস এরকম। কিন্তু এখন আমাদেরকে ১ম সন্দেহ করতে হবে যে এটা করোনা, এরপরে অন্য কথা আমরা চিন্তা করব। সুতরাং উনাকে যেটা করতে হবে যে একজন করোনা রোগী যেরকম আইসোলেশন এ থাকে, সেই যে নিয়ম কানুন উনি তো নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন। জি, মাস্ক ব্যবহার করা, হাঁচি-কাশি না দেয়া, বাসার মধ্যে একটু আলাদা থাকা এবং উনি অবশ্যই একটু পরীক্ষা করবেন। RT-PCR পরীক্ষা করে উনি কনফার্ম হন এবং উনার আশেপাশে বিশেষ করে যারা কোমরবিডিটি আছে, বয়স্ক আছে, তারা যেন না আসেন, একটু দূরত্ব বজায় রাখুক। এটা কিন্তু উনাকে মেনে চলতে হবে। এরপরে উনি উপসর্গ ভিত্তিক কিছু ওষুধ হয়তো উনার লাগতে পারে। উনি ঢাকাতে উনার বাসা, উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগে যেটা বেতার ভবন ছিল, ওখানে এসে উনি পরীক্ষাটা করতে পারবেন এবং এরপরে উনি ওই দিনই রিপোর্ট পেয়ে যাবেন। আমার মনে হয় উনার কোনো সমস্যা হবে না। কিন্তু উনি সাহস হারাবেন না এবং চিকিৎসকদের সাথে সবসময়ই যোগাযোগ রাখবেন। যোগাযোগ রাখুন। জি, ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। এই মুহূর্তে আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন? জি জি জি। আসসালামু হ্যাঁ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হ্যাঁ, আমার কোভিড পজিটিভ হয়েছিল ২ মাস আগে। হ্যাঁ। এরপরে থেকে আমার কোভিড চলে যাওয়ার পরে এরপর থেকে আমার রাতে ঘুম হচ্ছে না। ওষুধ খেলে ঘুম হয়, এছাড়া ঘুম হচ্ছে না। আর মাথার পিছনে ব্যথা, আর মাথা চিনচিন করে। জি, দর্শক আরো আরো কিছু বলবেন আপনি? না, আর কিছু আমার এনাদের কোনো প্রবলেম আচ্ছা, নাই, আপনার শুধু হলো রাতে ঘুম হচ্ছে না। ওষুধ খেলে ঘুম হয়, এছাড়া আচ্ছা। ঘুম হচ্ছে না। ২ মাস আগে আপনার করোনা পজিটিভ হয়েছিল। এখন আপনার ঘুম হয় না ঘুমের ওষুধ না খেলে এবং মাথার জি, জি, জি। পিছনে ব্যথা করে। ব্যথা, ঘাড় হ্যাঁ, ব্যথা, জি, মাথা ব্যথা লাগে। এবং মাথা ব্যথা লাগে। ঠিক আছে, আপনি জি, জি, আমাদের জি। সাথেই যুক্ত থাকুন। স্যার আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন। জি, জি। উনি যেটা বলেছেন এইরকম সমস্যা কিন্তু অনেক রোগী আমরা পাই। আমাদের একটা পোস্ট কোভিড ক্লিনিক আছে বঙ্গবন্ধুতে, মেডিসিন ডিপার্টমেন্টে আছে, রেসপিরেটরি মেডিসিনে আছে। যেটা হয় ঘুমের যে রিদম আমরা বলি সার্কেডিয়ান রিদম, অর্থাৎ রাতে আমরা ঘুমাই, দিনের বেলা কাজ। ফলে দেখা যায় যে রাতের বেলা উনি ঘুমাতে পারছেন না। অনেকে আবার যে বোকামিটা করেন এটা কম্পেনসেট করার জন্য দিনের বেলা আবার ঘুমান। জি, তাহলে উনার রিদমটা এমন হয় যে উনি দিনে ঘুমান, রাতে ঘুমান না। ১ম কথা হচ্ছে উনাকে ঘুম হোক বা না হোক, দিনের বেলা ঘুমানোর প্রয়োজন নাই। রাতে নির্দিষ্ট টাইমে উনি যখন ঘুমাতে যান, যেমন ধরুন ১০টা বা ১১টা ওই সময়ে যাবেন ১।
2 নম্বর হচ্ছে উত্তেজনা হয়, টেনশন হয়। এরকম কোন চিন্তা, খবর, বই পড়া ইত্যাদি থেকে উনি একটু দূরত্ব থাকবেন। খুব রিল্যাক্সলি উনি ঘুমের আগে থাকবেন। ১। আরেকটা জিনিস হচ্ছে যে যদি ঘুমটা হয় তাতেও ভয় পাওয়ার কিছু নাই। ঘুম উনার হবেই। ১ দিন ২ দিন পরে হোক ঘুম উনার হবেই। আর যদি এরপরেও উনার ঘুম না হয়, উনি যেটা বললেন যে ঘুমের ওষুধ আসলে দীর্ঘমেয়াদী খেয়ে যেহেতু উনার আগে ঘুম সমস্যা ছিল না, উনার এই রিদমটাকে ডিস্টার্ব করার দরকার নাই। উনার দরকার হলে বঙ্গবন্ধুতে আউটডোরে আসুক, পোস্ট কোভিড ক্লিনিক স্পেশালাইজড এবং ওখানে শুধু আমরা না নিউরোলজিস্ট এবং মনোবিদ যারা আছে সবাইকে নিয়ে। এই সময় কিন্তু অনেকের অ্যাংজাইটি থাকে। সেটাও কিন্তু একটা কারণ বলা হয়। সবাই মিলে আমরা ইনশাআল্লাহ উনার সমস্যার সমাধান। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্যার, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি স্যার, করোনা ভাইরাসে ফুসফুসে দীর্ঘমেয়াদী কি ধরনের ক্ষতি হতে পারে? ফুসফুসের ক্ষতি নিরসন কিংবা কার্যক্ষমতা বাড়াতে করণীয় কি? আচ্ছা, আসলে করোনা তো আমরা জানি যে ফুসফুসের লক্ষ্য যদিও অন্যান্য অর্গানও এফেক্ট করে কিন্তু ফুসফুসের একটা ক্ষতি করে। তো এর মধ্যে যেটা আমরা সবচেয়ে যেটা বলি যে ফুসফুসের মধ্যে কিছু ক্ষত সৃষ্টি করে, কিছু ফাইব্রোসিস সৃষ্টি করে। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ওখানকার যে ফুসফুসের রক্তনালী আছে সেখানে কিছু রক্ত জমাট বেঁধে থ্রম্বোসিস করে। এই যে সমস্যাগুলি এটা কিন্তু দেখা যায় যে যত দিন যায় আমরা ভালো হবে এটা ভাবি কিন্তু কিছু পেশেন্টের অল্প এটা কিন্তু আরো খারাপের দিকে যায়। দেখা যায় যে রক্তে অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, জি দৈনন্দিন স্যার। কাজ করতে পারে না। ভয় পাওয়ার কিছু নাই। উনারা প্রথমত চিকিৎসকের সংস্পর্শে থাকবেন। একটা গবেষণায় দেখা গেছে যে অধিকাংশ সমস্যা ৩ মাসের মধ্যে চলে যায়। অধিকাংশ সমস্যা। কিন্তু 5 to 10% দেখা যায় আরেকটু সময় লাগতে পারে। উনাদেরকে পালমোনারি রিহ্যাবিলিটেশন একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশেও এটার আছে। এইটা করা, ফুসফুসের ব্যায়াম এগুলি করতে হবে। শোয়ার সময় আমরা বলি যে উপুড় হয়ে শোয়া এটা ভালো। স্যাচুরেশনটা দেখতে হবে। স্যাচুরেশন। আর জি। আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করে ফুসফুসের যে কার্যক্ষমতা সেটা দেখি এবং উনার কিছু ব্রিথিং টেকনিক, ব্রিথিং এক্সারসাইজ সেটা করতে হবে। জি। কিছু পেশেন্টের যদি থ্রম্বোসিস হয় অন্তত ১ মাস হলেও অ্যান্টিকোয়াগুলেন্ট যে কিছু ওষুধ সেগুলি খেতে হবে। মোট স্যার, কথা আমরা হচ্ছে আমরা এই এক্ষেত্রে বিষয়ে চিকিৎসা আরো হতে আলোচনা হবে করব স্যার। একটু সমন্বিত। ইন্টারাপ্ট করছি স্যার। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন টেলিফোনে। আমরা তার প্রশ্নটি নিয়ে আবারও এই আলোচনায় ফিরব। দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হ্যালো, আমি স্যারের সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, স্যার আছেন আমাদের সাথেই, আপনি প্রশ্নটি করতে পারেন। জি, আমার ৩ দিন যাবৎ আমার একটু কাশি হচ্ছে, গলা চুলকাচ্ছে। হ্যাঁ। হালকা 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 কাশি হচ্ছে আর গলার ভিতরে চুলকাচ্ছে। জি, হ্যালো স্যার। জি, বলুন। আমি শুনছি। হ্যালো। স্যার জি, জি। শুনতে পাচ্ছে, আপনি বলুন। জি, আমি ৩ দিন যাবৎ আমার ২-৩ দিন যাবৎ আমার একটু কাশি হচ্ছে বুকে, ঠান্ডা নাকে ঠান্ডা নেই, এমনি বুকটা জাম। স্যার উনি যেটা বলতে যাচ্ছেন আমার যেটা মনে হচ্ছে যে ওনার বুক ভার হয়ে আছে এবং কাশি হচ্ছে এবং গলা চুলকাচ্ছে জি। এবং জি, শ্বাসকষ্টও আছে। এই জায়গা থেকে পরিত্রাণের। শ্বাসকষ্ট। জি স্যার। জি, না, উনার হালকা যেটা হালকা গলার আসলে ভিতরে তো চুলকাচ্ছে। অনেকগুলি প্রশ্ন ছিল যে জি। উনি স্মোকার কিনা বা উনার বয়স কত, ডায়াবেটিক কিনা, কোমরবিডিটি আছে কিনা স্যার কিন্তু আমাদের সাথেই যুক্ত ওভারঅল আছেন। যেটা জি। ওভারঅল যেটা সেটা হচ্ছে যে উনার অ্যালার্জি বা এগুলি অ্যালার্জেন যেগুলি সেগুলির থেকে একটু দূরে থাকতে হবে। একটু ব্যথা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ অথবা গরম পানি, লেবু চা, আদা চা এগুলি দিয়ে একটু খেতে পারেন। আর নাক দিয়ে পানি যদি পড়ে অ্যান্টিহিস্টামিন জাতীয় ফেক্সোফেনাডিন জাতীয় ওষুধ রাতে একটা ট্যাবলেট খেতে পারেন। আর উনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এটা আরো খারাপের দিকে যায় কিনা। যদি উনার আশেপাশে কোনো ফ্যাসিলিটি থাকে এরকম রোগী এবং উনি কোমরবিডিটি থাকে বিশেষ করে ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা হার্টের রোগ, ফুসফুসের রোগ, উনার কিন্তু একটু করোনা টেস্ট করা উচিত যদি রিসোর্স থাকে। কারণ হচ্ছে আমরা দেখি যে অনেক পেশেন্ট সর্দি কাশি নিয়ে আসে কিন্তু আল্টিমেটলি এরা ধরা পড়ে করোনা। আর করোনার যে সাধারণ নিয়ম কানুন সেগুলি কিন্তু
ওনার মেনে চলতে হবে। হাঁচি কাশি শিষ্টাচার, মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া এবং একটু পুষ্টিকর খাবার, সুষম খাবার, ভিটামিন মিনারেলস, একটু ফল, শীতের শাকসবজি খাওয়া, এগুলি কিন্তু ওনাকে মেনে চলতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওনার গলা শুনে আমি যেটা বুঝতে পারলাম উনি একটু অ্যাংজাইটি তে ভুগছেন যে কি হবে বা কি হতে যাচ্ছে। ওনাকে সাহস রাখতে হবে। ইনশাআল্লাহ জি স্যার। আমাদের এখানে স্যার এখন আমরা একেবারে আমরা অনুষ্ঠানের চিকিৎসা একেবারেই শেষ ব্যবস্থাপনা পর্যায়ে ভালো। চলে ইনশাআল্লাহ এসেছি। অবশ্যই ওনাকে ছাড়েন। স্যার আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার ছোট্ট করে ২ লাইনে যদি বলতেন যে এই সময়ে আসলে আমরা কিভাবে ভালো থাকবো, কিভাবে সচেতন হয়ে আমরা করোনাকে মোকাবেলা করব? ছোট্ট করে যদি আসলে বলতেন। সবাই আমরা জানি যেটা হচ্ছে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, আমাদেরকে হাত ধুতে হবে, আমাদেরকে সামাজিক দূরত্ব মেইনটেইন করতে হবে এবং সবসময় মনে রাখতে হবে যে করোনা হওয়ার চাইতে যাতে না হয় সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। জি, ধন্যবাদ। আর অসংখ্য করোনা ধন্যবাদ স্যার। হলেই যে মৃত্যু হবে তার ভয় পাওয়ার কিছু নাই। জি স্যার। ডাক্তার শামীম আহমেদ স্যার অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সাথে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক জিপিএইচ ইস্পাত A2I করোনা হেল্পলাইন আজ এ পর্যন্তই। আগামীকাল রাত ৯টায় আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবচেয়ে বড় কথা, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন।